রেবতী, আমাকে কেউ ডাকছে, আমাকে যেতে হবে। বাহ, আজকে তো আপনি প্রমাণ করে দিলেন যে আপনি প্রথমে রাজপুরোহিত, তারপর মিহিরের পিতা। রেবতী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। না, আমার কিচ্ছু নতুন করে বোঝার প্রয়োজন নেই। আমি সব বুঝে গেছি। আপনার মিহিরের প্রতি বিন্দুমাত্র নজর নেই। কথাটা ঠিক নয় রেবতী। থাক, আজ থেকে মিহিরের সমস্ত দায়িত্ব শুধু একা আমার। ওর বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেব একা আমি। আপনার সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। রেবতী, তুমি আমার উপরে মিথ্যে রাগ করছো। আমার জায়গায় তুমি যদি থাকতে তাহলে বুঝতে পারতে কত বড় দায়িত্ব আমার মাথার উপর। ও রাজপুরোহিত মশাই, আমি চাই রেবতী। আমার না মনে হলো কেউ এখানে এসেছিল, আমাকে ডাকছিল। সে আমাকে নিয়ে যেতে চাইছিল। কেন ডাকছিল আমাকে? আমাকে কোথায় নিয়ে যাবে বলছিল? খনা স্বপ্ন দেখেছে, আর খনার স্বপ্নে মিহির এসেছিল। ওদের আত্মার টান বড় প্রবল, আর সেই কারণেই মিহির খনার স্বপ্নে দেখা দিয়েছে। এত সব কিছুর পরেও যখন খনার সাথে পৃথিবীর আর কোনো যোগাযোগ নেই, সেই পরিস্থিতিতেও মিহিরের খনার স্বপ্নে আসা বড়ই চিন্তার লক্ষণ। মিহিরের খনার প্রতি যে আত্মিক টান, সেই টানের শক্তিতেই মিহির এসেছে। ঈশ্বর কি যে লীলা করছেন কিছুই বোঝা যায় না। আমায় ডেকেছো উপদেশ? হ্যাঁ দিদি, একটা একটা দুঃসংবাদ দেওয়ার ছিল। দুঃসংবাদ? কি হয়েছে দিদি, সারা রাজ্যে পিত জ্বর ছড়িয়ে পড়েছে। বহু মানুষ মারা গেছে। এখন সেই পিত জ্বরের প্রকোপ রাজধানী অবধি এসে পৌঁছেছে। একজন একজন মানুষও মারা গেছে। প্রণাম মহারাজ। প্রণাম। প্রণাম রাজুতি। এই তো প্রধানমন্ত্রী মশাই এসে গেছে। কিন্তু এসব কি হচ্ছে বলুন তো? সামান্য একটা মহামারীকে আটকাতে পারছেন না, সেটা রাজধানী পর্যন্ত চলে এলো। মহারাজ, এই রাজধানীতে সমস্ত গুণী মানুষরা বাস করেন। প্রধান চিকিৎসক, প্রধান শিল্পী, প্রধান কারিগর, সবাইকার বাড়ি এই রাজধানীতে। যে করে হোক এই জ্বরকে আটকাতেই হবে। আপনি একটা কাজ করুন প্রধানমন্ত্রী মশাই, আমি নিজে যাব জ্বর কবলিত মানুষদের দেখতে। আপনি আমার যাবার প্রস্তুতি করুন। এ আপনি কি বলছেন মহারাজ? সেখানে গিয়ে আপনার যদি কিছু হয়ে যায় তখন আমি বাকিদের কি জবাব দেব? প্রধানমন্ত্রী মশাই কিন্তু একেবারে ঠিক কথা বলছেন উপদেশ। তোমার এভাবে যাওয়াটা উচিত হবে না। তোমার যদি কিছু হয়ে যায়, মহানামা এখন রাজপ্রাসাদে নেই, তোমাকে রক্ষা করবে কে?
আপনার প্রাণ সব থেকে মূল্যবান প্রাণ এই দেশের মহারাজ। আমি কোনো মতেই আপনাকে কোনো বিপদে ঠেলে দিতে পারি না। যদিও উপতিষ্য যায় জ্বর কবলিত মানুষদের দেখতে, আর যদি ওরও রোগটা হয়ে যায় আর তাতে যদি উপতিষ্য মারা যায়, তাহলে এর থেকে ভালো ঘটনা তো আর কিছু হতেই পারে না। আমার আর মহানামার পক্ষে সিংহাসন দখল করা অনেক অনেক সহজ হয়ে যাবে। সুতরাং এটা একটা বড় সুযোগ, আর এটাকে আমি হাতছাড়া হতে দেব না। প্রধানমন্ত্রী মশাই, আমার সেখানে যাওয়াটা প্রয়োজন। এত মানুষ মারা যাচ্ছে, সেখানে আমি এই রাজপ্রাসাদে চুপচাপ বসে থাকতে পারি না। কিন্তু তোমার যাওয়া চলবে না উপতিষ্য। মানুষ মারা যাচ্ছে ঠিকই, ভগবান না করুন তোমার যদি আজ কিছু হয়ে যায়, তাহলে তোমার পরিবর্তে এই রাজ সিংহাসন কে সামলাবে? সুতরাং তোমার যাওয়া চলবে না। না দিদি, আমার যেতে হবেই। যেমন আমার পরিবর্তে এই রাজ সিংহাসনে কেউ বসতে পারে না, ঠিক তেমনি যেই পরিবারে যে মানুষটি মারা যাচ্ছে তার পরিবর্তে অন্য কেউ আসতে পারে না। তুমি এই পরিবারে অপরিহার্য। দিদি, এই পৃথিবীতে সব পরিবারেই কেউ না কেউ কারো না কারোর জন্য অপরিহার্য। আমার কিচ্ছু হবে না দিদি, আপনি চিন্তা করবেন না। আমাকে যেতে হবেই, আমাকে যেতে দিন। আসুন প্রধানমন্ত্রী মশাই, আমার সাথে আসুন। দেবী বসুন্ধরা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আপনি যেহেতু রাজকুমারীর শুশ্রূষার দায়িত্ব নিয়েছেন, সেই জন্যই আমার এই কথাটি বলা প্রয়োজন বলে আমি মনে করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই দেশে পিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছে। এই রোগ আমাদের রাজধানী পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই এমত অবস্থায় রাজকুমারীর শারীরিক দিকে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। রাজকুমারীর শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, তার উপর যদি পিত জ্বরে আক্রান্ত হন তাহলে সেটা অত্যন্ত দুঃখের হবে। রাজকুমারীর বাঁচার যে ক্ষীণ আশাটুকু রয়েছে সেটুকুও নষ্ট হয়ে যাবে। আপনি কিছু চিন্তা করবেন না রাজবৈদ্য মহাশয়, আমি থাকতে খনার কিচ্ছু হবে না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি খনাকে বিশেষ যত্নে রাখবো। একবার ভেবে দেখেছেন সিংহলের অবস্থাটা? এর আগে আমি অন্তত সিংহলের এতটা খারাপ অবস্থা দেখিনি। আর আমার মনে হয় এই খারাপ অবস্থার জন্য দায়ী কিছুটা হলেও আমাদের মহারাজ। মহারাজ? হ্যাঁ মহারাজ, কারণ আমি দেখেছি উনি বেশিরভাগ সময় পারিবারিক সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকেন। দেশে কি হচ্ছে, কি হওয়া উচিত সেদিকে কোনো দৃষ্টিই নেই। তাই আজ সিংহলের এই অবস্থা। কিন্তু এর কোনো প্রতিকার নেই? আমি জানি না। তাছাড়া এত বড় ঘটনার কী বা প্রতিকার থাকতে পারে? একজন রাজার উচিত প্রথমে দেশের জন্য ভাবা, তারপরে তার পারিবারিক সমস্যা, তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের মহারাজ সম্পূর্ণ বিপরীত। তিনি প্রথমে একজন পারিবারিক মানুষ, তারপরে সিংহলের মহারাজ। তাহলে তাহলে
তাহলে সমস্যাটা আরো জটিল। হ্যাঁ, এই সময় যদি মহানামা থাকতেন, মানে আমাদের রাজকুমার, তাহলে অবস্থা কিছুটা হলেও পরিবর্তন হতে পারত, অন্য সিদ্ধান্তও নেওয়া যেত। আরেকটা ব্যাপার আমার মাথায় কিছুতেই আসে না, প্রধানমন্ত্রী মশাই সব সময় মহারাজকে আগলে রাখেন। মহারাজ যদি মহারাজের মতন আচরণ করতেন আমার কিছু বলার ছিল না, কিন্তু মহারাজ তো তা করেন না। উনি প্রথমে একজন স্বামী, তারপরে একজন পিতা, তারপর যদি সময় পান, সুযোগ পান, সিঙ্গলের মহারাজ। আমার মনে হয় মহারাজ তার সাধ্যমতো কাজই করেছেন। একজন মানুষ তার সাধ্যের বাইরে গিয়ে কি কাজ করবে? এমন তো ওরকম অনেক দেখা আছে। মহারাজের সাধ্যের ভেতরে অনেক কাজ আছে যেটা উনি করতে পারেন, কিন্তু সেটা উনি করেন না। আর সেটা করলে আমার মনে হয় দেশের উপকারই হবে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এই যে এতদিন হয়ে গেল সিংহলের কোনো উত্তরাধিকারী নেই, মহারাজের যদি সত্যি সত্যি দেশের প্রতি ভালোবাসা থাকতো তাহলে উনি দ্বিতীয় বিবাহ করতেন একজন উত্তরাধিকারীর জন্য, কিন্তু তিনি তা করেননি। আর দ্বিতীয় বিবাহ করাটা অপরাধের কিছু নয়, মহারাজের বাবাও তাই করেছিলেন। রাজার সঙ্গে রানীমার সম্পর্ক অত্যন্ত ভালো, হয়তো সেই জায়গা থেকে তিনি কিছু করছেন না। ভালো মন্দ কিছু নয়, আসল কথা হচ্ছে আমাদের মহারাজ হচ্ছেন একজন স্ত্রৈণ। প্রণাম আচার্যদেব। প্রণাম। হ্যাঁ, আসুন। অসময়ে এসে আপনাকে বিব্রত করলাম না তো? না না, একদম না। আসুন আসুন। মিহির এখন কেমন আছে? ওই একই রকম। বসুন। বসো বাবা। একটা নতুন উপসর্গ লক্ষ্য করেছি। কি হয়েছে? মিহির এই চিত্র অঙ্কন করেছে। চিত্র অঙ্কন? আগে তো কখনো মিহিরকে চিত্র অঙ্কন করতে দেখিনি। হঠাৎ হঠাৎ কি পরিবর্তন? আচার্যদেব, এই চিত্র অঙ্কন আমার মিহিরের অসুস্থতা বৃদ্ধির লক্ষণ নয় তো? মানে ওর মস্তিষ্ক বিকৃতির পূর্ব লক্ষণ নয় তো? এমন কিছু হলে আমি কিন্তু প্রাণ বিসর্জন দেব আচার্যদেব। 10 মাস 10 দিন গর্ভে ধরে কোনো মা কি পারে তার সন্তানের এমন অঘটন সহ্য করতে? না না, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমি মিহিরের সঙ্গে কথা বলছি। মিহির, এইসব চিত্র অঙ্কন তোমাকে কে শেখালো? মিহির, এত সুন্দর চিত্র অঙ্কন করতে পারো তুমি? আমাকে শেখাবে মিহির? আমি তো তোমাকে এসব শেখাইনি, তাহলে তুমি এসব জানলে কি করে? অগ্নি, জল, বায়ু, এইসব সম্পর্কে তুমি কি করে জানলে মিহির? মিহির, এইসব চিত্র অঙ্কন করার ভাবনাটা তোমার মাথায় এলো কি করে?
মিহিরের কোনো ক্ষতি হবে না। তবে কি এই চিত্র অঙ্কন অসুস্থতার লক্ষণ নয়? একদম নয়, বরং এটা ভালো লক্ষণ। এত সুন্দর প্রতিভার বিকাশ কখনো খারাপ লক্ষণ হতে পারে? প্রতিভার বিকাশ? কিন্তু আগে তো কখনো। মানুষের মন কি চায়, কখন চায়, তা কি আমি বা আপনি কেউ বলতে পারি? আসলে মানুষের মন তো অন্যের ইচ্ছার অধীনস্থ নয়। হয়তো নিজের মনের ইচ্ছেতেই মিহির অসাধারণ এক চিত্রকর হয়ে উঠবে ভবিষ্যতে। তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই? না, আপনি নিশ্চিন্ত মনে মিহিরকে নিয়ে বাড়ি যেতে পারেন। চলো বাবা, চলো। হে সপ্তর্ষি, আপনাদের ইঙ্গিত আমি বুঝতে পারছি। মিহিরের এই চিত্র তো বোম, ক্ষিতি, অপ। আমি বেশ বুঝতে পারছি এ কিসের প্রতিকৃতি, কিন্তু এই বিষয় তো আমি মিহিরকে কখনো শেখাইনি। আমি বুঝতে পারছি যে খনা নক্ষত্র লোকে আপনাদের পর্যবেক্ষণে জ্ঞানপ্রাপ্ত হচ্ছে, আর সেই জ্ঞানের প্রকাশ ঘটছে মিহিরের মধ্যে। খনার জ্ঞান প্রবাহিত হচ্ছে মিহিরের মধ্যে। অপূর্ব, অপূর্ব আপনাদের লীলা, অপূর্ব। সব পরিকল্পনা নষ্ট হচ্ছে। যা ভাবছি তার কোনো কিছুই বাস্তবে রূপায়িত হচ্ছে না। কিন্তু এখনো একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। উপদেশ জ্বরে আক্রান্ত মানুষদের দেখতে গেছে, আর যদি উপদেশেরও এই একই জ্বর হয় তাহলেই আমার স্বপ্ন পূরণ। ও যদি জ্বরে মারা যায় তাহলে মহানামর সিংহাসনে বসার রাস্তা পরিষ্কার, আর কোনো বাধা থাকবে না সামনে। যত তাড়াতাড়ি সম্ভব মহানামাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি শুরু করা উচিত। কারণ আমার মন বলছে মহানামা খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসবে। আমার ভাই আসবে প্রাসাদে, সিংহলের ভাবি মহারাজ আসবেন। রাজকুমার এক মহান রাজা হবেন, এমন মহান রাজা যে তিনি তার পিতার মুখ উজ্জ্বল করবেন। আপনি আগামী উজ্জ্বল দিনগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দিন। সেই দিনের প্রস্তুতি যেদিন আপনার ভাই রাজকুমার রাজ সিংহাসনে বসবেন। মাঝে মাঝে প্রকৃতিও এতটা সাহায্য করে আমি জানতাম না। প্রকৃতি উপদেশ্যকে মারবে আর আমার ভাই হবে রাজা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সে আমার পিতার নামকেও ছাড়িয়ে যাবে। আমার পিতা যে আমার মার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এটাই এটাই তার শাস্তি। প্রণাম রাজৌদি। বল, কি খবর আছে? একজন অচেনা ব্যক্তি এসেছেন মহারাজের সঙ্গে দেখা করতে, কিন্তু মহারাজ তো রাজপ্রাসাদে নেই। অচেনা ব্যক্তি? এই সময়
উপতিশ্বর সঙ্গে দেখা করতে এসেছে? কে কে হতে পারে?